হ্যালো সবাইকে, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো তোমাদের সাথে আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হয়তো পরবর্তীকালে দেশের ভবিষ্যৎ বা দেশে যারা পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে পড়া শ্রেণী, এমনকি যারা জেনারেল কাস্ট, তাদেরও কিন্তু ভবিষ্যৎ নিয়ে আজকে একটা আলোচনা আমরা করব। সেটা হচ্ছে আমাদের কাস্ট সেন্সাস। এই কাস্ট সেন্সাসের ব্যাপারটা কি, জাতির ভিত্তিতে যে সমীক্ষা করা হচ্ছে সেই জিনিসটা কি, কবে করা হয়েছিল, এবং আজকে গোটা ভারত এই কাস্ট সেন্সাস নিয়ে এত কেন তোলপাড়, তো সেই নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করে নেব। আচ্ছা, প্রথমেই তোমাদের বলার আগে বলে দিই যে 30শে এপ্রিল আমাদের যে ক্যাবিনেট কমিটি রয়েছে, সেই ক্যাবিনেট কমিটি অন পার্লামেন্টারি অ্যাফেয়ার, যেটাকে আমরা বলি CCPA, এই ক্যাবিনেট কমিটি অন পার্লামেন্টারি অ্যাফেয়ার কিন্তু ইতিমধ্যেই কাস্ট সেন্সাসের জন্য, দেখো আমরা কাস্ট সেন্সাস কথাটা এখানে ইউজ করব না, আমরা যে কথাটা এখানে ইউজ করব সেটা হচ্ছে পপুলেশন সেন্সাস। পপুলেশন সেন্সাস, এই পপুলেশন সেন্সাসের মধ্যেই কিন্তু পড়ে কাস্ট সেন্সাস, হাউস হোল্ড সেন্সাস। ঠিক আছে, এই দুটো কিন্তু এই পপুলেশন সেন্সাসের মধ্যেই পড়ে। তোমাদেরকে বলে দিই যে আমাদের লাস্ট যে পপুলেশন সেন্সাস হওয়ার কথা সেটা কিন্তু 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু এখনো অবধি কিন্তু আমাদের পপুলেশন সেন্সাস হয়নি। কোভিডের পরে, কোভিডের জন্য কিন্তু এটা ডিলে হয়, এবং সরকার রীতিমধ্যে কিন্তু বলেছে যে পপুলেশন সেন্সাস হবে। এবং এই পপুলেশন সেন্সাসে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাস্ট, এই যে জাতির ভিত্তিতে যে সমীক্ষা, সেটাও কিন্তু করানো হবে। এটা হচ্ছে মিটিং হয়েছে 30 এপ্রিল পার্লামেন্টারি কমিটিতে। এবার আমরা একটু দেখে নিই যে সেন্সাসটা কি জিনিস। তোমরা জানোই যে সেন্সাস মানে হচ্ছে সমীক্ষা। আজকে পপুলেশন সেন্সাস তোমরা জানো যে কেন করানো হয়। পপুলেশন সেন্সাস কিন্তু এই জন্য করানো হয় যে ভারতে ধনী ব্যক্তি কত রয়েছে, গরিব কত রয়েছে, তাদের ইনকাম কিরকম রয়েছে, তাদের মধ্যে অসমতা কিরকম রয়েছে, তারা কি কাজের সাথে যুক্ত, তাদের পাকা বাড়ি আছে কিনা, তারা কি কি স্কিমস এগুলো পাচ্ছে, তার জন্য কিন্তু আমরা এটা সমীক্ষার মাধ্যমে জানতে পারি। ইন ফিউচার ভারত সরকার যে পলিসিস বা স্কিমস গুলো নিয়ে আনবে, সেইগুলোও কিন্তু এই পপুলেশন সেন্সাসের ভিত্তিতে নিয়ে আসবে। তোমরা জানো যে 2011 সালে মনে হয় যখন শেষ পপুলেশন সেন্সাসটা হয়, সেই সময় কিন্তু একটা অনেক বড় একটা কথা বলা হচ্ছিল। সেখানে বলা হচ্ছিল যে এই পপুলেশন সেন্সাসের ভিত্তিতে তো আমরা জানি যে পরবর্তীকালে যে লোকসভার যে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি এবং রাজ্যসভার যে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি, মানে লোকসভা রাজ্যসভার যে সিট ভাগ, সেটাও কিন্তু এই সেন্সাসের ভিত্তিতেই পরবর্তীকালে করা হয়। হ্যাঁ, শুধু সেন্সাসের ভিত্তিতে হয় না, তারপরে ডিলিমিটেশন কমিশন রয়েছে, ডিলিমিটেশন কমিশনের রেকমেন্ডেশনে কিন্তু আমাদের কনস্টিটিউয়েন্সি ভাগ করা হয়। বাট সেটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে সেই মানে এই সময় কি আমাদের পপুলেশন সেন্সাস রয়েছে। তো যারা সাউদার্ন স্টেট ছিল তারা কিন্তু অলরেডি বলছিল যে না, এই লোকসভা রাজ্যসভার যে সিট ডিভিশন, এটা কিন্তু শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে না, এটা কিন্তু অবশ্যই ডেভেলপমেন্টের ভিত্তিতে হওয়া উচিত। তাহলে আমরা সেন্সাস কেন করি? সমীক্ষা হচ্ছে একটা স্যাম্পলিং। সেই স্যাম্পলিং এর মাধ্যমে ভারতের অর্থনৈতিক সামাজিক অবস্থা লোকেদের কিরকম রয়েছে সেটি যাচাই করার জন্য, তাদের অসমতা কিরকম রয়েছে, বা ইন ফিউচার ভারত সরকার কিরকম পলিসি আনবে, কোন কোন গ্রুপকে টার্গেট করবে, তার জন্য কিন্তু আমরা এই সমীক্ষাটা করি। এবং এই সমীক্ষা কিন্তু করা হয়েছে 15 বার। মাথায় রাখবে, নিয়ম হচ্ছে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কিন্তু সমীক্ষা করা হবে। 2021 সালের আগে 15 বার কিন্তু এই সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষা কার আন্ডারে চালু করা হয়েছে লর্ড মেয়র আন্ডারে। 1872-তে কিন্তু এই পপুলেশন সেন্সাস প্রথম হয়। স্বাধীনতার পরে পপুলেশন সেন্সাস কার হাতে দেয়া হয়? জেনারেল রেজিস্ট্রার বা সেন্সাস কমিশনারের হাতে দেয়া হয়। এরা কার আন্ডারে কাজ করে? এরা কিন্তু গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে। এবার চলে আসছি আমি কাস্ট সেন্সাসের ব্যাপারে। দেখো, কাস্ট সেন্সাস নিয়ে ভারতের মধ্যে কিন্তু ইতিমধ্যে ফারাক রয়েছে, মানে ভারতের মধ্যে সরকারের মধ্যেই কিন্তু একটা বলতে পারো যে বিভাজন রয়েছে। দেখো, আজকে কংগ্রেস যারা কাস্ট সেন্সাসের পক্ষে, রাহুল গান্ধী প্রায় 2021 সাল থেকে বলছে যে এবারে যে পপুলেশন সেন্সাসটা হবে তার মধ্যে কাস্ট সেন্সাসও কিন্তু নিযুক্ত করা দরকার। কারণটা কি?
তার কারণ আমাদের শেষ যে কাস্ট সেন্সাসটা হয়েছে সেটা কিন্তু ব্রিটিশ সময় হয়েছে 1931 সালে, এবং তোমরা জানো যে পরবর্তীকালে দুটো কমিশন গঠন করা হয়, একটা হচ্ছে কাকা কালেকার কমিশন, একটা হচ্ছে মন্ডল কমিশন। সেই সময় 52% অফ ওবিসি পপুলেশন রিপোর্টে আসে, এবং তার ভিত্তিতে তোমরা জানো যে মন্ডল কমিশন তার রিপোর্ট সাবমিট করে, যেখানে বলা হয় 27% অফ সিট ওবিসির জন্য রিজার্ভেশনে রাখা উচিত। এবং তারপরে জানো যে তোমরা পুরো দেশে কত আগুন জ্বলে, তোলপাড় কাণ্ড হয়, জেনারেল কাস্টের স্টুডেন্ট যারা ওবিসি কমিউনিটি স্টুডেন্ট তাদের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ হয়। তো অনেক আগে থেকেই শুধুমাত্র বিজেপি সরকার না, কংগ্রেস সরকারও কিন্তু এই জাতির ভিত্তিতে সমীক্ষাকে অ্যাভয়েড করে এসছে। বুঝতেই পারছো 1931-এ আমাদের কিন্তু শেষ জাতিগতভাবে এই কাস্ট সেন্সাস কিন্তু হয়েছিল, সেখানে আমাদের পপুলেশন সেন্সাসের সাথে কাস্টের আজকে জাতির ভিত্তিতে কারা কারা পিছিয়ে রয়েছে, কোন জাতি অগ্রগতি করে গেছে, কোন জাতি অগ্রগতি করেনি, কোন জাতি রিজার্ভেশনের মাধ্যমে আজকে ক্রিমি লেয়ারে পড়ে, কোন জাতি ক্রিমি লেয়ারে পড়ে না, কোন কোন জাতি আজকে ডমিনেন্ট কাস্ট হয়ে রয়েছে কোন কোন জায়গায়, কোন কোন জাতি আজকে নন ডমিনেন্ট কাস্ট রয়েছে, এগুলো কিন্তু আমরা জানতে পারি এই সমীক্ষার মাধ্যমে। তাহলে সরকারের প্রথম থেকে, শুধুমাত্র বিজেপি সরকার না, কংগ্রেসেরও কিন্তু একটা অনেক বড় ইস্যু ছিল যে না, আমরা কাস্ট সেন্সাস করাবো না, কারণ কাস্ট সেন্সাসের মধ্যে দিয়ে দেশে অনেক বড় আগুন জ্বলতে পারে। দেশে হয়তো যারা আজকে রিজার্ভেশন পাচ্ছে তারা হয়তো রিজার্ভেশন থেকে বাদ গেল, যারা রিজার্ভেশন পাচ্ছে না তারা রিজার্ভেশনে ঢুকলো, বা রিজার্ভেশন আরো বাড়ানো হলো কিছু কমিউনিটিদের জন্য। তাহলে এই যে ডিভাইড যাতে না হয়, যাতে নাগরিকরা নিজেদের মধ্যেই ডিভিশন না হয়ে যায়, এজন্য কিন্তু কাস্ট সেন্সাসকে দুটো সরকারি, শুধুমাত্র বিজেপিকে এখানে বললে হবে না, কংগ্রেসও কিন্তু অনেক দিন ধরেই ডিলে করছিল। আচ্ছা, এইখানটা একটু বলে দিই, এটা হচ্ছে আমাদের 2011 সেন্সাস। হ্যাঁ, এই 2011 সেন্সাসটা তোমাদের বলে দিই যে এটা কিন্তু কাস্ট সেন্সাসের ডেটা কালেক্ট করা হয়, কিন্তু রিলিজ করা হয় না। বুঝতেই পারছো কেন? তার কারণ সরকারের একটা ভয় ছিল যে যদি এই কাস্ট সেন্সাসের ডেটা আমরা রিলিজ করি এবং তার ভিত্তিতে যদি পাবলিকের মনে কোনো একটা আউটরেজ হয়, কোনো কাস্টের কোনো একটা আউটরেজ হয়, কোনো একটা কমিউনিটি, তারা মনে করছে যে না, আমাদের এই তালিকায় আনা উচিত। তোমরা জানো যে মণিপুরে এই যে এত বড় মণিপুর জ্বলছে, তার কারণটা কি? তার কারণটাই হচ্ছে একটা কমিউনিটি তারা ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত হতে চায়, তাই তো? তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে যে যেই ট্রাইবাল কমিউনিটি মনে করছে আমাদেরকে কাস্টের রিজার্ভেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা উচিত, যেই কমিউনিটি মনে করছে যে না, এখনো আমরা পিছিয়ে পড়ে আছি, আমাদের রিজার্ভেশন থেকে বাদ দেওয়া উচিত না, হয়তো অন্য কোনো কমিউনিটিকে সাব ক্যাটেগরাইজ করে দেয়া হলো। তো এই ভয়গুলোর জন্য সরকার কিন্তু ডেটা কালেক্ট করেছে, বাট 2011 সালে কিন্তু কাস্ট সেন্সাসের রিপোর্ট রিলিজ করেনি। তারা রিলিজ করে, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বলতে পারো যে পপুলেশন সেন্সাসের মধ্যে আজকে কাদের কাছে বাড়িঘর রয়েছে, মানে হাউস হোল্ড সেন্সাস যাকে আমরা বলি আর কি, পারিবারিক যে সেন্সাসটা রয়েছে, সেখানে কিন্তু দেখো এইগুলোকে আমাদের বলা হচ্ছে যে টোটাল সেন্সাসে যে ডেটা কালেক্ট করা হয় সেটা হচ্ছে 17.91 করোড় যে গ্রাম রয়েছে সেখান থেকে ডেটা কালেক্ট করা হয়। সেখানে কিন্তু কিছু কিছু আমি তথ্য তোমাদের বলছি, যেখানে বলা হচ্ছে 8.69 করোড় এখনো কিন্তু গরিবী রেখার নিচে রয়েছে। 2.37 করোড়ের কাছে শুধুমাত্র কিন্তু একটাই ঘর রয়েছে। 7.16 লাখের মানে 7.16 লাখ মেম্বারদের কাছে কাছে কিন্তু তারা বলতে পারো যে তাদের মানে তারা যে জীবনযাপন করছে তার মধ্যে দিয়ে তাদের যে পরিবার রয়েছে সেখানে কিন্তু একটা করে ডিসেবলড সেকশনের কিন্তু লোক রয়েছে। তো এই ডেটা হাউস হোল্ড সেন্সাস কিন্তু সরকার রিলিজ করে, কাস্ট সেন্সাস 2011-তেও রিলিজ করে না। তাহলে সরকারের এখন কি হলো যে সরকার এখন এত রীতিমতো করে লেগেছে যে না, আমরা এবার কিন্তু কাস্ট সেন্সাস লাগু করব? তার কারণটা কি? দেখো, তার কারণটা হচ্ছে যে প্রথম কথা যে তোমরা জানো যে ইতিমধ্যেই 3টে রাজ্য তাদের যে সেন্সাস রিপোর্ট, তাদের যে পপুলেশন সেন্সাস রিপোর্ট, সেখানে কিন্তু কাস্টকেও ইনক্লুড করে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্টেট তোমরা জানো বিহার। তার কারণ বিহারে কিন্তু কাস্ট নিয়ে একটা অনেক বড় সমস্যা, মানে বিহারের ইলেকশন যদি এখন কেউ বলে যে কাস্টের ভিত্তিতে হয় না, তাহলে আমার মনে হয় না যে তার থেকে বড় বোকা কেউ হয়। আমাদের পশ্চিমবঙ্গে
এত বেশি জাতি বুঝি না, তার কারণ আমরা কিন্তু সবসময় শ্রেণীগত ক্লাসের দিক থেকে আমরা পশ্চিমবঙ্গকে ডিভাইড করি, মানে ডিভাইড ঠিক না, পশ্চিমবঙ্গকে আমরা বুঝি আমরা কিন্তু কাস্টের দিক থেকে। তোমরা যদি দেখো যে নর্থ ইন্ডিয়ান যে বেল্ট, ইউপি, হরিয়ানা, রাজস্থান, বিহার, এইগুলোকে কিন্তু বুঝি। তো তোমরা জানো যে নীতিশ কুমার সরকারে আসার পরেই কিন্তু তারা সেন্সাস এই 2023 সালে নীতিশ কুমারের জেডিইউ আরজেডি, যা মানে নীতিশ কুমার আর কি যেই দলের আন্ডারে আগে ছিল, তো নীতিশ কুমার কিন্তু তিনি কিন্তু এই কাস্ট সেন্সাসকে চালু করেছিলেন 2023 সালে। তো এই সেই কাস্ট সেন্সাসে কিন্তু অনেক রকমের অসঙ্গতি ধরা পড়েছে। অসঙ্গতিটা কিরকম আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি, পরবর্তীকালে আমি আরো ডিটেলে বোঝাবো। দেখো আজকে বিহারে যে দুটো ডমিনেন্ট কাস্ট মানে হচ্ছে এমন কাস্ট যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বাকি কাস্টের থেকে এগিয়ে, যাদব, আহির, কুর্মি, এরা ডমিনেন্ট কাস্ট। কিন্তু সেন্সাসে অনেক সময় দেখা গেছে যে যাদবদের মধ্যে এরকম অনেক আছে যারা আজকে কিন্তু রিজার্ভেশন নিয়ে ভালো জায়গায় চলে গেছে। কারণ এই যে কাস্টগুলো বললাম এরা ডমিনেন্ট হলেও এরা কিন্তু ওবিসি, বাট আজকের দিনে দাঁড়িয়ে তারা ডমিনেন্ট কেন? তারা অনেক বছরের একটা রিজার্ভেশন পেয়েছে। তোমরা জানো যে ভারতে পরবর্তীকালে গ্রিন রেভলিউশন হয়, তাদের যারা ছেলে মেয়ে রয়েছে তারা শিক্ষার দ্বারা আজকে ভালো জায়গায় পৌঁছে গেছে। তো এই সেখান থেকে যারা আজকে ডমিনেন্ট কাস্ট বা যারা আজকে সামাজিক অর্থনৈতিকভাবে চাঙ্গা শ্রেণী রয়েছে, তাদেরকে কিন্তু সেই রিজার্ভেশনের যে নন ক্রিমি লেয়ার, সেখানে কিন্তু মানে ক্রিমি লেয়ারে কিন্তু তাদেরকে ফেলা হবে। তো অফকোর্স তাদেরকে রিজার্ভেশনও কমানো হবে। তো এটি ইতিমধ্যেই কিন্তু বিহারে এই নিয়েও খুব হইচই হচ্ছে যে কেন এটা করা হচ্ছে। এবং অনেক ক্যাটেগরি দেখা গেছে যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের আন্ডার রিজার্ভেশন পাওয়ার যোগ্য, তাদেরকে রিজার্ভেশন কিন্তু দেয়া হয়নি। বাট এটা যদি ভোট পার্সপেক্টিভে দেখো, কারণ তোমরা জানো যে 2024-এ যে নীতিশ কুমারের বিহার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, লোকসভাতে কার সরকার হবে সেটা নির্ণয়ন করে দেয়। তো এই 2023-এ নীতিশ কুমার কাস্ট সেন্সাস ডেটাটাকে রিলিজ করে। এখনো সেই ডেটার অনুসারে কোন রকম পলিসি ফর্মুলেশন হয়নি, বাট বিজেপি সরকারও কিন্তু বোঝে যে 2024 সালে তাদের যে এই যে রেজাল্ট, এটা কিন্তু কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। তার একটা কারণ বিজেপি সরকারের ওপর মহলে বলা হচ্ছে, বা আমরা অনেক নিউজ রিপোর্ট থেকে জানতে পাচ্ছি, সেখানে কিন্তু বলা হচ্ছে যে বিজেপি যেহেতু কাস্ট সেন্সাসের প্রথম থেকেই বিপক্ষে, এজন্য এই যে বিজেপির প্রজেকশনটা যে আমাদের প্রধানমন্ত্রী ওবিসি কমিউনিটি থেকে বিলং করে, আমাদের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনিও আদিবাসী কমিউনিটি থেকে বিলং করছেন, এবং আমাদের যারা নেতা মন্ত্রী রয়েছে তারাও কিন্তু বিভিন্ন সেকশনস অফ সোসাইটি থেকে আসছে। কিন্তু যদি তুমি বারবার কাস্ট সেন্সাসকে না করাও, কাস্ট সেন্সাসকে ইগনোর করো, কাস্টের বেসিসে তুমি যদি রিজার্ভেশন না দাও, তাহলে এটা কিন্তু শুধুমাত্র যারা সামাজিক অর্থনৈতিকভাবে পিছিয়ে তাদের সাথে ন্যায় বিচার হচ্ছে না, তার সাথে সাথে যারা জেনারেল কাস্ট তাদের সাথেও কিন্তু ন্যায় বিচার হচ্ছে না। হতেই তো পারে যে আজকে কাস্ট সেন্সাসের মাধ্যমে দেখা গেল যে অনেক এরকম কমিউনিটি রয়েছে যাদের আজকে রিজার্ভেশনের দরকার নেই, তাহলে তাদেরকে যদি রিজার্ভেশন ক্রাইটেরিয়া থেকে বাদ দেওয়া হয়, তাহলে হতেও তো পারে যে রিজার্ভেশন সেখানে কমতে পারে, রিজার্ভেশনের পার্সেন্টেজ ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জন্য কমতে পারে, হতেই পারে, হ্যাঁ হওয়ার সম্ভাবনা কম, হতেই পারে এটা। তো এই জন্য কিন্তু বিজেপির অনেক চিন্তা, বা অনেক নেতারও তোমরা যদি এখনো যদি ইন্টারভিউ শোনো, সেখানে তোমরা দেখতে পারবে তারা এর বিপক্ষে। কিন্তু অবশ্যই পলিটিক্সের দিক থেকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মুভ, কারণ 2026-এ কিন্তু অনেকগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, ইনক্লুডিং আমাদের পশ্চিমবঙ্গ। এই জন্য কিন্তু বিজেপি সরকারের এটা আনা। এবার কেন আজকে এই যে কাস্ট সেন্সাস নিয়ে এত বেশি তর্ক, বা কাস্ট সেন্সাস নিয়ে একটা সবার মনে এত একটা কিন্তু এত একটা মানে আক্রোশ ঠিক বলবো না, কেন এত উত্তেজনা সেখানে দেখা যাচ্ছে? তো প্রথমেই তোমাদের বলি যে 1932-তে কাস্ট সেন্সাস হওয়ার পরে এখনো অবধি হয়নি। বিজেপির বা সেই সময় জনতা দল হিন্দু মহাসভার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যান্স ছিল যে আমরা দেশকে জাতির ভিত্তিতে ভাঙবো না, কারণ এমনি হিন্দু অনেক রকম ভাবে ডিভাইডেড রয়েছে। যদি আমরা এটাতে আবার আনি তাহলে কিন্তু হিন্দু যে ইউনিটি সেটা হয়তো ভেঙে যেতে পারে, প্রথম। দ্বিতীয় হচ্ছে দেখো পপুলেশন সেন্সাস কিন্তু হচ্ছে, এমন না পপুলেশন সেন্সাস হয়নি। 2011-তে পপুলেশন সেন্সাস হয়েছে,
2021-এ হওয়ার কথা ছিল, সেটা কোভিডের জন্য হয়নি, এই বছর সেটা হচ্ছে। তো দীর্ঘকালীন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পপুলেশন সেন্সাস হয়েছে, বাট কোনো সরকারই কিন্তু কাস্ট সেন্সাসকে গুরুত্ব দেয়নি। তার কারণটা কি? ভোট ব্যাংক পলিটিক্স। একদমই তাই, একদম, মানে এটা কোনো উচ্চবাচ্য করার কোনো জায়গা নেই যে ভোট ব্যাংক পলিটিক্স। আজকে কাস্ট সেন্সাস হলে যদি কাস্টের মধ্যে আমি সাব ক্যাটেগরি ঢুকিয়ে দিই, তাহলে হতে তো পারে যে সেই সাব ক্যাটেগরির ভিত্তিতে তারা এখন যে রিজার্ভেশনটা পাচ্ছে তারা সেটা পাবে না। ছোট্ট একটা আমি এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তোমরা এবছর 2025-এর ইউপিএসসির র্যাঙ্ক দেখেছো? সেই র্যাঙ্কে ওবিসির মধ্যে 31 জন আসছে মিনা কমিউনিটি থেকে। মিনা কমিউনিটি থেকে একবার সার্চ করে দেখে নিও, বা তোমার রেজাল্টটা দেখে নিও, মিনা কমিউনিটি থেকে। তার মানে আমি যদি 27% রিজার্ভেশন ওবিসিতে ধরি, তাহলে তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 7 to 8% রিজার্ভেশন কিন্তু শুধুমাত্র একটা কমিউনিটি পাচ্ছে, মিনা কমিউনিটি। তাহলে এই মিনা কমিউনিটিকে যদি সাব ক্যাটেগরাইজ করা হয়, তাহলে তারা কিন্তু সেই রিজার্ভেশনটা পাচ্ছে না, তারা কিন্তু সেই নন ক্রিমি লেয়ারের মধ্যে আর পড়ছে না। এরকম অনেক কমিউনিটি রয়েছে। ফর এক্সাম্পল লক্ষদ্বীপ, আন্দামান, দামন এন্ড দিউ, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, এইখানে কিন্তু অনেক ট্রাইবাল কমিউনিটিরা রয়েছে। সেই ট্রাইবাল কমিউনিটিরা বলছে যে আমাদের এখানে যেহেতু শিডিউল কাস্টের সংখ্যা কম, এই জন্য শিডিউল কাস্টকে যে রিজার্ভেশন দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে ট্রান্সফার করা হোক। তোমরা জানো শিডিউল কাস্টের জন্য 15% রিজার্ভেশন বরাদ্দ রয়েছে, 7.5 রয়েছে এসটির জন্য, তো সেখানে তাদেরকে বরাদ্দ করা হোক। তোমরা এমনকি এটাও তোমাদেরকে বলি যে অরুণাচল প্রদেশের যে পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে, সেখানে শিডিউল কাস্টের জন্য কোনো রিজার্ভেশনই রাখা হয়নি। শিডিউল কাস্টের জন্য কোনো রিজার্ভেশনই রাখা হয়নি, সেই রিজার্ভেশনটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে শিডিউল ট্রাইবের কাছে। তাহলে এটা কেন এমনি পলিসির ক্ষেত্রে, ওয়েলফেয়ারের ক্ষেত্রে, রিজার্ভেশনের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে করা হবে না? এটা একটা অনেক বড় প্রশ্ন। বাট সরকারের দিক থেকে ভাবতে গেলে তাদেরও তো একটা কাস্ট লয়্যালটি রয়েছে। আজকে আমরা যদি ইউপিতে দেখি, ইউপির এসপি, বিএসপি, কাস্ট বেসড যে পার্টিগুলো রয়েছে তাদের কিন্তু একটা লয়্যালটি বেস রয়েছে। বহুজনা সমাজবাদী পার্টি ওবিসি কে নিয়ে কাজ করে। নীতিশ কুমারের আগে বেসই ছিল যারা ডমিনেন্ট কাস্ট, ওবিসি সেকশনস অফ সোসাইটি নিয়ে কাজ করে। সাউথে তোমরা চলে যাও, সেখানে লিঙ্গায়াত, ওকালিঙ্গায়াত কাস্টের ধারণা রয়েছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু রয়েছে যে তাদের এই সমীক্ষা করতে গিয়ে তাদের যে একটা কাস্ট লয়্যালটি, তাদের যে কাস্ট বেস, সেটা যেন নষ্ট না হয়। এবং 3 নম্বর জেনারেল কাস্ট। জেনারেল কাস্টেরও কিন্তু একটা ব্যাপার রয়েছে যে আমাকে রিজার্ভেশনের, এমনি জেনারেল কাস্টের অবস্থা খুব খারাপ, সেখানে যদি ক্যাটেগরাইজেশন আরো বাড়ে, সেখানে কিন্তু রিজার্ভেশনও হয়তো হবে না, ধরেই রাখো, হয়তো বাড়তে পারে। তো সেক্ষেত্রে জেনারেল কাস্টেরও একটা ভয় রয়েছে। কিন্তু অবশ্যই সমীক্ষা আমাকে করানো উচিত, তার কারণ দেয়ার আর মোর চান্সেস যে যারা রিজার্ভেশন একটা নিয়ে, বুঝতেই পারছো 31 সাল, আজকে 25, তারা এতদিনে তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা প্রায় বলতে পারো যে ফুলে ফেপে উঠেছে। তাহলে তাদেরকে ডমিনেন্ট কাস্টে যদি আমরা ফেলি, তাহলে তারা রিজার্ভেশনের ক্রিমি লেয়ারে, নন ক্রিমি লেয়ারে ফেলে কোনো লাভ নেই, তাদেরকে ক্রিমি লেয়ারে ফেলা উচিত। যারা শিডিউল কাস্ট রয়েছে, যারা আজকে নিজের লাইফ ইমপ্রুভ করে দিয়েছে, তাদেরকে রিজার্ভেশন থেকে বাদ দেওয়া উচিত। শিডিউল ট্রাইবাল পপুলেশনের ক্ষেত্রে কিন্তু সামাজিক বিকাশ করা এত সোজা না, তার কারণ যেহেতু তারা আদিবাসী, তারা কিন্তু পপুলেশন থেকে বাইরে থাকে, আইসোলেটেড থাকে, তাদের রিজার্ভেশনের আওতায় আনা উচিত। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের রয়েছে, যেটা বিজেপি সরকার এই সমীক্ষার মাধ্যমে করতে চায়। এবার কেন এগুলো করতে চায়, আমি কিছু তোমাদেরকে পয়েন্ট বলি। প্রথম দেখো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এই যে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম না, বিহার, যাদব, আহির, কুর্মি, এরা ডমিনেন্ট কাস্টের মধ্যে পড়ছে, বাট তাও
MN শ্রীনিবাস বলে একটা লোক রয়েছে, মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট রয়েছে, তিনি এই ডমিনেন্ট কাস্ট শব্দটা ব্যবহার করেন। ডমিনেন্ট কাস্ট মানে যারা একটা সময় খুব বাজে তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা ছিল, বাট এখন তারা রিজার্ভেশনের মাধ্যমে সরকারের বিভিন্ন স্কিমস পলিসির ওয়েলফেয়ারের মাধ্যমে ভালো জায়গায় রয়েছে। বা ফর এক্সাম্পল আমি যদি ধরি সাউথ ইন্ডিয়া, যদি আমার প্রোনাউন্সিয়েশনে কোনো মিস্টেক হয় একটুখানি ক্ষমা করে দিও, লিঙ্গিয়াত, ভোকালিঙ্গিয়াত, এরা হচ্ছে ডমিনেন্ট কাস্ট। বা ফর এক্সাম্পল আমি যদি চলে যাই ইউপিতে, জাট, রাজপুত, এরা কিন্তু ডমিনেন্ট কাস্ট। তাহলে আজকে যারা নন ডমিনেন্ট কাস্ট রয়েছে তারা হয়তো সেরকম রিজার্ভেশন পাচ্ছে না যে তাদের পাওয়া দরকার, হয়তো তারা সোশ্যাল স্কিমস গুলো যেগুলো আমাদের সরকারি স্কিম রয়েছে সেগুলো তারা পাচ্ছে না, তারা হয়তো ওয়েলফেয়ার পাচ্ছে না। বাট যারা ডমিনেন্ট কাস্ট রয়েছে, যাদের আজকে এগ্রিকালচারাল প্রপার্টি রয়েছে, যাদের বছরের ইনকাম 8 লাখের থেকে বেশি, যাদের কাছে চাকরি রয়েছে, শিক্ষা রয়েছে, তাদেরকে রিজার্ভেশন থেকে বাদ দেওয়া, নতুন ট্রাইবাল কমিউনিটি রিজার্ভেশনে আনা। তাহলে এইটা আইডেন্টিফাই করার জন্য যে কারা আজকে ডমিনেন্ট কাস্ট, কারা আজকে নন ডমিনেন্ট কাস্ট, এই জন্য কিন্তু কাস্ট সেন্সাসের প্রয়োজন রয়েছে। ঠিক আছে। দ্বিতীয়, বেটার টার্গেট ওয়েলফেয়ার স্কিমস। আজকে আমি যদি দেখি যে ট্রাইবাল পিপল যারা রয়েছে, আদিবাসী যারা রয়েছে, তারা বেশি সমস্যাতে রয়েছে, তাদের কাছে অর্থনৈতিক বা সামাজিক কোন রকম পরিষেবা বা কাঠামো নেই, তাহলে সরকার তাদের জন্য বা তাদেরকে কেন্দ্র করে কিন্তু তাদের যে পলিসি স্কিমগুলোকে তৈরি করতে পারে। ইকোনমিক এডুকেশনাল ইনইকুয়ালিটি অ্যাসেসমেন্ট। আজকে তোমরা জানো যে ওবিসি, সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস, যারা শিক্ষাগতভাবেও পিছিয়ে পড়া শ্রেণী, তাহলে আমি এটা বুঝবো কি করে কোন শ্রেণী পিছিয়ে কোন শ্রেণী এগিয়ে? অবশ্যই কাস্ট সেন্সাসের মাধ্যমে। যে কোন শ্রেণীর শিক্ষা, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, তারা জব সেক্টরে কতটা রিপ্রেজেন্ট করছে, হায়ার এডুকেশন তারা কতটা করছে, এগুলো কিন্তু আমি সমীক্ষা না ছাড়া বুঝতে পারবো না। এবং সরকার তাদের জন্য কিন্তু এই রিজার্ভেশন বা বিভিন্ন পলিসিও লঞ্চ করতে পারবে না। পলিসি ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশনে হেল্প করবে। রেশনালাইজেশনে, যে বললাম না যে রিজার্ভেশন যেটা হওয়া দরকার সেটা যুক্তির ভিত্তিতে হওয়া দরকার। আজকে 1931-এর মতো সময়কাল তো আজকে নেই। আজকে জেনারেল কাস্টের অনেক রকম সমস্যা রয়েছে, তাহলে সেখানেও কিন্তু আমি জেনারেল কাস্টের যে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, তাদের এডুকেশনাল সেক্টরটা আমি দেখতে পারবো। তোমরা জানো যে একই ইডব্লিউএস ক্যাটেগরিতে রিজার্ভেশন দেওয়া হচ্ছে 10%, সেটাও আমাকে দেখতে হবে যে আজকে জেনারেল কাস্ট তারা ইকোনমিক্যালি কতটা পিছিয়ে রয়েছে, তারা সামাজিকভাবে কতটা পিছিয়ে রয়েছে। যেরকম আমি এটাও মানি যে সমস্ত জেনারেল কাস্ট যেরকম বড়লোক হয় না, শিক্ষার দিক থেকে একদম অগ্রগতি শ্রেণী হয় না, তেমনি সমস্ত যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসির মধ্যে পড়ছে তারাও তো বড়লোক হয় না। তাহলে এই যে ইকোনমিক ইনইকুয়ালিটি আমি বুঝবো কি করে? সমীক্ষার মাধ্যমে, এবং অবশ্যই তার ভিত্তিতে প্ল্যানিং কিন্তু করা হবে। তো এই হচ্ছে আমাদের কিন্তু কাস্ট সেন্সাস করার একটা অন্যতম বিষয়, যে কেন এই কাস্ট সেন্সাস দরকার, কেন এই কাস্ট সেন্সাস করা হবে। এই কাস্ট সেন্সাসকে আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে গ্রিন ফ্ল্যাগ আমার জানাচ্ছি, কারণ আমাদের দেশের তো শুধুমাত্র প্রিয়াম্বলে সমতার কথা লেখা নেই, আমাদের জাস্টিসের কথা লেখা আছে, ন্যায়ের কথা লেখা আছে। সেই ন্যায়তে যারা পিছিয়ে পড়া শ্রেণী, পিছিয়ে পড়া জাতি, তাদের জন্য এক্সট্রা কিছু রাখা হোক। যারা আজকে উন্নতি করে গেছে তাদেরকে একটুখানি আমরা ব্যাক ফ্রন্টে আনতে পারি, এবং যারা জেনারেল কাস্ট তাদের জন্যও যেন সরকার কিছু এরকম ইডব্লিউএস এর পলিসি আনে, তারও ব্যবস্থা করা উচিত। তো এই ছিল আজকে আমাদের টপিক, খুব সোজা সাপটা ইজি একটা টপিক। তো এরকমই আরো টপিক দেখতে WBPSC বালা চ্যানেলে চোখ রাখো। সবাইকে থ্যাংক ইউ।